আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ডিওআইসি ফেসবুক লাইভে স্বাগত। আমি রাকিব আছি আপনাদের সাথে। লকডাউনের কারণে আমরা সবাই ঘরবন্দি। তাই আমরা ধনবাড়ি ইউথ ক্লাবের পক্ষ থেকে ফেসবুক লাইভের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা প্রত্যেকদিন আপনাদের পরিচয় করে দিব ধনবাড়ির কৃতি সন্তানদের, এবং আমরা চেষ্টা করব যে আপনাদের কিছু জানাতে তাদের মাধ্যমে, এবং সেখান থেকে আমরা কিছু শিখতে পারবো। আজকে আমার সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সৈয়দ আবু মাজহার। আহ, উনি আমাদের সাথে আজকে তাদের যে জীবনের মজার ঘটনাগুলো সেগুলো শেয়ার করবে। আমার সাথে আরো আছেন রবিউল আলম শাহিন ভাই, আরো আছেন হুমায়ুন কবির মানিক ভাই। আমাদের সাথে শীঘ্রই জয়েন করবেন আমাদের প্রিয় চন্দন দা। আমি প্রথমে পিটু ভাইকে বলছি যে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ রাকিব। আমরা আজকে যে এই লাইভ প্রোগ্রামে একসাথে হতে পেরেছি, কি বলবো, বেশ কিছুদিন যাবত অনেকগুলো মুখ, অনেকগুলো চেহারা আমাদের মনে চোখে ভাসছে। মনে হচ্ছিল যে হাত দিয়ে যদি ছুঁয়ে দেখতে পারতাম। তো হাত দিয়ে ছুঁয়ে না দেখতে পারলেও চোখ দিয়ে দেখতে পাচ্ছি। এরকম দুজন বন্ধু অলরেডি মানিক, শাহিনকে দেখতে পাচ্ছি, এবং এটাতে আমার খুব ভালো লাগছে। এছাড়াও তোমাদের ইউথ ক্লাবের বিভিন্ন কার্যক্রম আমরা প্রতিনিয়তই ফেসবুকের খাতিরে দেখতে পাচ্ছি, যেগুলো অত্যন্ত প্রশংসনীয়। এবং তুমি আজকে আমাদেরকে এই সুযোগ সৃষ্টি করে দিয়েছো একে অপরকে দেখার এবং কিছু কথা বলার, কিছু আবেগ নিজেদের মধ্যে শেয়ার করার। এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তো আমি এখন অবস্থান করছি আমার ভাড়ার বাসা মিরপুর ২, পশ্চিম মণিপুর। এটা ৬০ ফিট রাস্তার কাছে, মণিপুর স্কুলের কাছে। তো আমি আমার আপাতত একটু পরিচয় দিই। আমি ধনবাড়িতে জন্মগ্রহণ করেছি। আমার জন্ম ১৯৭৬ সালে। আমি অডিও প্রবলেম হচ্ছে। আমি ধনবাড়ি কলেজিয়েট স্কুল থেকে ১৯৯১ সালে এসএসসি পাশ করি। টাঙ্গাইলের স্বনামধন্য সরকারি মৌলানা মোহাম্মদ আলী কলেজ থেকে এইচএসসি পাশ করি। পরবর্তীতে সাদত কলেজ করটিয়া টাঙ্গাইল থেকে জুলজিতে অনার্স মাস্টার্স, এবং এরপরে আমার প্রফেশনালিজম ধরে রাখার কারণে আমি উত্তরা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করি, মাস্টার্স সমতুল্য। এই হলো আমার পরিচয়। তো রাকিব, আমি মনে হয় আমার পরিচয় দিয়ে ফেলেছি। তুমি অন্যদেরকে সাথেও সবাইকে পরিচয় করে দাও। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আমি এখন শাহিন ভাইকে বলবো তার সম্পর্কে কিছু বলার জন্য। সম্পর্কে কালকেও বললাম, পরিচয় একটাই, বেশি পরিচয় দেওয়া দরকার নাই। ইসলামের উপদেষ্টা লাগবে। রাকিব, মনে হয় অডিও প্রবলেম হচ্ছে। আর হচ্ছে আমি ঢাকাতেই আছি কর্মজীবনে, এখন ব্যবসা বাণিজ্য করি আর কি। ঢাকাতেই থাকি, ঢাকার এলিফ্যান্ট রোডে, ইস্টার্ন মল্লিকার পিছনে বাসা। আর পড়াশোনা হচ্ছে ধনবাড়ি নবাব ইনস্টিটিউশন থেকে এসেছি, সরকারি হচ্ছে সরকারি কলেজ এবং পরবর্তীতে এমবিএ করি আর কি ঢাকা থেকে। আর সেই সাথে আছি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে একটু টুকটাক
এবং ইউথ ক্লাবের সাথে কাজ করার জন্য কাজ করছি আর কি, তাই তো। আচ্ছা, এখন মানিক ভাইয়ের কাছ থেকে কিছু শুনি। সাথে আছেন মানিক ভাই। মানিক ভাই একজন উদ্যোক্তা, আমাদের অর্গানিক খাবার পৌঁছে দেওয়ার জন্য প্রতিষ্ঠা করেছেন প্রযত্ন। এখন আমরা মানিক ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে যাচ্ছি। ধন্যবাদ রাকিব। আসলে তো আমরা একে অপরের সবারই পরিচিত, তারপরে পরিচয় যদি দিতে হয়, ফর্মালি বলতেছি, আমি হুমায়ুন কবির মানিক, ধনবাড়িতেই আছি। পড়াশোনা সংস্কৃতি থেকে এসএসসি, ধনবাড়ি কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি, আর জিবিজি থেকে মাস্টার্স ফার্স্ট পার্ট করা হয়েছে, কমপ্লিট করা হয় নাই। এখন এই নিরাপদ খাদ্য নিয়ে কাজ করতেছি। আর তোমাকে অশেষ ধন্যবাদ যে প্রিয় বন্ধু প্লাস মামা সৈয়দ আবু মাজহারের সাথে অনেকদিন পরে সাক্ষাৎ। শাহিন ভাই অনেকদিন যাবতে আসে না। শাহিন করোনার জন্য তো ভাই আমার ফুললি গৃহবন্দী, তার চেহারাই বুঝতেছি। এদের সাথে সবার সাথে যে যে করোনাকালীন সময়ে যে তুমি একটা দেখা সাক্ষাতের ব্যবস্থা করে, এই জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। জি, মানিক ভাইকে ধন্যবাদ। তো আমি এখন এখন আমার নিজের গ্রামের বাড়িতে, যে অর্গানিক অর্গানিক প্রতিষ্ঠান, আমি ওখানেই আছি, কাজ করতেছি এখানে। জি, জি, এখন আমি কথা বলতে চাই পিটু ভাইয়ের সাথে। আমরা জানি যে ধনবাড়িতে আপনাদের ফ্রেন্ড সার্কেলটা অনেক বড়। আপনাদের দেখেই আমরা মূলত বড় হয়েছি। এখন আপনাদের যে বন্ধুত্ব, আপনাদের মাঝ থেকে অনেক বন্ধু বিদায় নিয়েছে, আমাদের শ্রদ্ধেয় মিঠু স্যার সহ অনেকেই বিদায় নিয়েছে। এখন তাদের সম্পর্কে কিছু জানতে চাই, এবং তাদের সম্পর্কে মজার ঘটনা এবং কি আপনাদের বন্ধুত্ব সম্পর্কে যে মজার মজার ঘটনা আছে সেগুলো আর কি শেয়ার করার জন্য মূলত আজকে আমাদের অনুষ্ঠানের নাম বন্ধুত্ব। আসলে আমাদের কেমন বন্ধু হওয়া উচিত, আর আসলে আপনারা বন্ধুত্ব দিক থেকে আপনারা কিভাবে অনুধাবন করেন সেটা আর কি জানতে চাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ রাকিব। বন্ধুত্ব আসলে শব্দটা আমরা যেভাবে মূল্যায়ন করতাম, শব্দটা এরকম। আমাদের অন্যতম বন্ধু হানিফ উদ্দিন তরঙ্গ, সে একটা ডায়লগ দিত বা একটা কথা বলতো যে তারা তো বাপ মার চাইতেও বেশি। এই কথাটার মধ্যে আসলে বন্ধুত্ব বিষয়টা কি বোঝা যায়, যে অনেক বিষয় আছে যে বাবা মা পূরণ করে, অনেক কিছু পূরণ করে, মা বাবার সাথে অনেক কিছু শেয়ার করে। জীবনের কিশোরে, কৈশোরে, তারুণ্যের, যুবকালীন, বৃদ্ধকালীন অনেক বিষয় আছে যেগুলো বাবা মার সাথে শেয়ার করা থাকে, এবং বাবা মাও পূরণ করতে পারে না, সেগুলো কিন্তু বন্ধুরা পূরণ করে দেয়। সেই হিসাবে বন্ধুত্ব শব্দটা আমার কাছে বিশেষ করে অনেক বড় একটা শব্দ। এবং আমরা যদি সৃষ্টিকর্তার সাথে মানুষের একটা তুলনা করি, যে এই পৃথিবীতে মানুষ কেন আসলে এসেছে এই বন্ধুত্বের কারণে। এই বন্ধুত্বটাকে মূল্যায়ন করার জন্য, বন্ধুত্বটাকে আরো উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করার জন্য আসলে মানুষ পৃথিবীতে এসেছে। এবং এই বন্ধুত্ব আবার বিভিন্ন শ্রেণীর হয়ে থাকে। বাবা মার সাথে এক ধরনের বন্ধুত্ব, বন্ধুদের সাথে এক ধরনের বন্ধুত্ব, সহপাঠীদের সাথে এক ধরনের বন্ধুত্ব, চলাকালীন বিশেষ করে প্রাতিষ্ঠানিক চলাকালীন সময়ে বিভিন্ন বন্ধুত্ব, আবার জীবনে বিভিন্ন বন্ধুত্ব, ইভেন জগিং করতে যে বিভিন্ন ধরনের বন্ধুত্ব হয়। ডায়াবেটিস রোগী হলে ডায়াবেটিসের যে সেন্টারগুলো থাকে সেখানে গেলেও অনেক বন্ধুত্ব সৃষ্টি হয়। বন্ধুত্বের আসলে বিভিন্ন রকম কালার, বিভিন্ন রকম রং। তো আমাদের সাথে আমাদের মানে শৈশবকালের, মানে আমি যদি স্লাগ ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যে আমাদের ন্যাংটা কালের বন্ধুত্বের মধ্যে আমরা কয়েকজন বন্ধুত্ব আছি। এখানে আমাদের শাহিন আছে, মানিক আছে, আরো অনেকেই আছে, হানিফ আছে, মানে
অনেকের নাম আমি সবার নাম বলতে চাচ্ছি না, কারণ কার নাম এখানে বাদ পড়বে সে হয়তো মনে করবে যে আমার নামটা বলে। আমি শুধু এটুকুই বলি যে আমরা যদি একত্রিত হতাম, আমরা যখন তরুণে ছিলাম, আমরা যদি খেলার মাঠে একত্রিত হতাম, তাহলে আমাদের বন্ধুত্ব প্রায় 28 থেকে 32-35 পর্যন্ত হয়ে যেত। অর্থাৎ আমাদের বন্ধুত্বের মানে কোয়ান্টিটিটা ছিল অনেক বিশাল। আর সবচেয়ে বড় বিষয়টা ছিল সেটা হচ্ছে আমাদের বন্ধুত্বের মধ্যে কোনো বয়সের সীমাবদ্ধতা ছিল না। আমাদের 2-3 বছর বয়স বড় আছেন তারাও আমাদের বন্ধুত্ব ছিল, আমাদের সমবয়সী তারা তো বন্ধুত্ব ছিলই, এবং আমাদের নিচে যারা ছিল 3-4 বছরের জুনিয়র, মানে একাডেমিক জুনিয়র, বয়সের জুনিয়র, তারাও আমাদের বন্ধুত্ব ছিল। এবং সবাই একসাথে আমরা অনেক কিছু শেয়ার করতাম। বিশেষ করে শেয়ার করতাম প্রতিদিনের যে হাস্যরসাত্মক ঘটনাগুলো ঘটতো, বোকামি ঘটনাগুলো ঘটতো, সমস্যার ঘটনাগুলো ঘটতো, সেগুলো নিয়ে আমরা সবসময় কথা বলতাম। তো এখন যাদের নাম এখানে উল্লেখ না করলেই নয়, যাদের স্মৃতি এখনো মনকে কুঁকড়ে ওঠায়, এখনো চোখের কোণে পানি চলে আসায়, তার মধ্যে তুমি অলরেডি বলেছো রাকিব, আমার প্রয়াত বন্ধু আতাউল আমিন মিঠু, আমার প্রয়াত বন্ধু সঞ্জিত কুমার হোর সঞ্জিত, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই এবং বন্ধু মাঝহারুল আনোয়ার সোহাগ, তারপরে আরো আছে আমাদের শরীফ, আমাদের মঞ্জু, এরকম অনেকেই আছে যারা আমাদের সাথে এখন আর নেই, যাদের কথা মনে পড়লে বুকের ভিতরটা টুকরে ওঠে। তো আমি আজকে এই মানে তাদের স্মরণ করছি হৃদয় থেকে, দোয়া করছি আল্লাহ যেন তারা যেখানেই আছে ভালো থাকে, যেন তাদের জন্য আমি প্রতিদিনই দোয়া করি। এখানে ধর্ম বর্ণ সেগুলো বিশেষ বিষয় নয়, আমাদের বন্ধুত্ব ছিল সবচেয়ে বড় বিষয়। আমরা সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে সবসময় দোয়া করি তারা যেন ভালো থাকেন, তাদেরকে যেন জান্নাতুল ফেরদৌস আল্লাহ দান করেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের অনেক অনুপ্রেরণা, তাদের অনেক চারিত্রিক গুণাবলী আমাদের এখনো পাথে হয়ে আছে। বিশেষ করে আমি এক একজন করে যদি বলি, আমাদের আতাউল আমিন মিঠু, তার সবচেয়ে বড় গুণ ছিল ক্ষমা করে দেওয়া। আমি দেখেছি যে আমাদের বন্ধুদের মধ্যে যদি কখনো ভুল বোঝাবুঝি হতো, কোনো ঝগড়া হতো, তাহলে আমাদের আতাউল আমিন মিঠু সেই ঝগড়া মীমাংসা করার জন্য সবচেয়ে আগে আসতো, এবং আমাদের ছোট বড় যারাই ছিল তাদের মধ্যে ক্রীড়া নৈপুণ্যের যে দিকগুলো ছিল, ক্রীড়া, তারপরে শ্রদ্ধাবোধ, বড়দের প্রতি শ্রদ্ধাবোধ, ছোটদেরকে এগিয়ে নিয়ে যাওয়া সামনে, সেটাতে আতাউল আমিন মিঠু যেরকম সে শিক্ষক ছিল, সেরকম আমাদের সাথেও শিক্ষকের মতো বন্ধুত্ব পরায়ণতা করতো সবসময়। এরপর সঞ্জিত ছিল আরেক ধরনের চারিত্রিক গুণাবলীর অধিকারী। তার মনটা এত নরম ছিল যে আমরা যদি তাকে একটা বকা দিতাম সে কখনো মাইন্ড করতো না, এবং সে তা মানে সঞ্জিত ছিল আমাদের সবার কষ্টের, আমাদের সবার আবেগের জায়গা। আমরা সবাই সঞ্জিতের সাথে যে শেয়ার করতাম, সঞ্জিত এই ঘটেছে ওই ঘটেছে, তুই কি বলিস, ও বলতো আরে এই সমস্ত আর কি বিষয়। অনেক বড় বিষয় দেখা যেত যে সঞ্জিত আমাদেরকে সুন্দরভাবে সুরাহা করে দিত। আর যে ছেলেটা যার জন্য এখনো বুকটা কাঁপে, মানে যার মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না, আমাদের মাঝহারুল আনোয়ার সোহাগ, বাচ্চা ছেলের মতো একটা মন ছিল তার। তো বিশাল মনের অধিকারী আসলে খুব কম পাওয়া যায় বন্ধুদের মধ্যে। আমরা যত বন্ধু আছি আমার মনে হয় না যে কেউ একজন বলবে যে সোহাগ কোনোদিন কারোর সাথে মানে খারাপ আচরণ করেছে, কারোর সাথে মানে বিরূপ আচরণ করেছে। সোহাগ ছিল মানে, আমি যদি বলি আমার দুই ছেলে আছে, দুই দুষ্টু ছেলে আছে, দুই চঞ্চল ছেলে আছে, আমার সোহাগ আমার বন্ধুটি ছিল ঠিক সেরকম একটা চঞ্চল ছেলে, একটা মারাত্মক মহান প্রাণ নিয়ে সে ছিল।
শরীফ, পানকাতা শরীফ যদিও আমাদের ছোট ভাই ছিল, এক ইয়ার জুনিয়র ছিল, তারপরেও আমাদের সাথে খুব অন্তরঙ্গ ভাবে মিশত, তার নিজের কথা আমাদের সাথে শেয়ার করত, খুব স্বল্পভাষী এবং বিনয়ী ছিল। মঞ্জুর সাথে আমার বিশেষ করে অন্যরকম সম্পর্ক ছিল, যেহেতু সে ঢাকায় থাকতো, আমিও ঢাকায় থাকতাম। আমরা দুজনে অনেক বিষয় একে অপরের সাথে শেয়ার করতাম। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সে যখন তার যখন অকাল প্রয়াণ হলো, তার কিছুদিন আগে আমার সাথে দেখা, সে আমার কাছে মাপ চাচ্ছিল, দোস্ত কখন কি হয়ে যায়, মারা যেতে পারি, মাফ করে দিস। আমি আবার বললাম যে আসলে মাপ টাপের বিষয় তো বন্ধুত্বের সাথে হয় না, বন্ধুরা সবসময় মাফ করে দিয়েই বন্ধুত্ব হয়ে থাকে। অতএব এই সমস্ত বিষয় নিয়ে কোনো কথা বলিস না, ভালো থাকিস, আল্লাহ তোকে নিশ্চয়ই ভালো রাখবি। যাই হোক, এগুলো ছিল আবেগের কথা। আর যদি তাদের স্মৃতিচারণ করি, মিঠুর সবচেয়ে বেশি যেটা স্মৃতিচারণমূলক কথা, সেটা হচ্ছে প্রায় প্রতিদিনই আমাদের আড্ডায় মিঠু গান গাইত। আমরা কোরাস করে গান গাইতাম, এবং সেই গানের যে কলিগুলো, সেই গানের যে সুরগুলো যখন এখনো শুনি, মিঠুর কথা মনে পড়ে যায় এবং মিঠুর চেহারা চোখের সামনে চলে আসে। সঞ্জিত ছিল খুব জাঙ্ক ফুড, মানে আশেপাশের মানে ঘরের খাবার চাইতে বাইরের যে খাবারগুলো ছিল সেগুলো খাওয়ার জন্য সে খুব পটু ছিল। সামনে যা পেত তাই খেত, যেহেতু মানে বাড়ি ছিল, তার বাসা ছিল শহরের ভিতরেই। সেখানে সে বাইরে বের হলেই মানে সামনের যে ছোট ছোট দোকানগুলো ছিল সেখান থেকে ছোটখাটো জিনিসগুলো নিয়ে এসে সবসময় খেত। এগুলো ছিল, আমরা মাঝে মধ্যে তাকে তিরস্কার করতাম, হাসি ঠাট্টা করতাম। সোহাগ ছিল অনেকটা, কি বলবো, যে নিজের দিকে খেয়াল করতো না, নিজের কোনো মানে স্বার্থ নিয়ে কখনো খেয়াল করতো না, অন্যর দিকে খেয়াল করতো। নিজের যে ভবিষ্যৎ নিয়ে যে চিন্তা ভাবনা, সেগুলো নিয়ে কখনোই করতো না। আমরা সেগুলো নিয়ে গাইড করার চেষ্টা করতাম। বিশেষ করে শাহিন বেশি বলতে পারবে সোহাগের এই বিষয়টা নিয়ে। তো আমি আর মানে বেশি কথা বাড়াতে চাচ্ছি না, নিয়ে অনেক কথা হয়ে গেল। হ্যাঁ, আপনার কাছে আবার আসবো, আবার আসবো আপনার কাছে। হ্যালো, হ্যাঁ, পিটু ভাইকে আমি শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি। পিটু ভাইকে আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, পিটু ভাই মানে নেটওয়ার্ক। আমি মিউট করে দিয়েছিলাম, এখন আনমিউট করে কথা বলছি, মিউট করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। পিটু ভাই একজনের নাম বললেন যে শরীফ মামা। উনি উনি আমাদের মামা লাগেন, এবং কি ওনাকে দেখে আমরা বড় হয়েছি, আমাদের একই সাথেই উঠা বসা ছিল। মামার মৃত্যুটা আমরা মেনে নিতে পারিনি। এখন আমি শাহিন ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে শাহিন ভাই বন্ধুত্ব বলতে কি বুঝেন, আর আপনাদের যে বন্ধুত্ব, আপনাদের যে বন্ডিং, সেখান থেকে আসলে আমাদের কি শেখার আছে, এবং কি বন্ধুত্বটা কেমন হওয়া উচিত, এটা আপনার দৃষ্টিতে জানতে চাচ্ছি শাহিন ভাই। বন্ধুত্ব আসলে শুরুতেই পিটু ভাই যেভাবে শুরু করছে, মানে কথা বলতে এই মুহূর্তে একটু কষ্টই হচ্ছে, যেহেতু আমরা চলে গেছি পিটু ভাই সোহাগের চ্যাপ্টারে। মানে আমরা যেটা একটা সময় এখন মনে হয় যে বন্ধুত্বের জন্য আমরা আজকে, বন্ধুদের জন্য আজকে এভাবে আসি, এখানে আসি আজকে, মানে তোমরা আমাদেরকে থাকো। আমার কখনো মনে হয় বন্ধু সব নষ্ট করছে। আসলে কথা হলো, মানে আমার মনে হয় মোটামুটি এটা চ্যালেঞ্জ করে বলা যায়, আমরা যেভাবে যে সিস্টেমে ধনবাড়িতে আমাদের যে সার্কেল বন্ধুত্ব ছিল, এটা আর মানে গড়ে উঠবে কিনা আমার সন্দেহ আছে, ওই পরিবেশ হবে না।
আমাদের প্রত্যেকটা বন্ধুর আলাদা আলাদা মানে এক একটা ধরন ছিল। সেটা মিঠু ভাই বলো, যেমন জুলি মাইন্ডেড, আবার মজা করার জন্য বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন সময় তাদের মানে আনন্দ দেওয়ার জন্য মিঠু ভাই অনন্য। সুজিত দা আলাদা ধরনের একজন মানুষ। আর সোহাগ, মানে যে নামটা মানে নিতে গেলে আমার আসলে খুব কষ্ট হয়, কারণ আমরা সবাই একসাথে ছিলাম, কিন্তু ওর সাথে স্মৃতিটা হচ্ছে মানে চলা ফেরা স্মৃতি সবকিছু খুব বেশি আমার এই ছিল। কারণ মানে আমাদের বন্ধুত্বটা বেসিক্যালি বন্ধুত্বই ছিল, যেখানে ছিল না কোনো ধর্মীয় সাম্প্রদায়িকতার কোনো কথাবার্তা, যেখানে ছিল না রাজনৈতিক ভেদাভেদ। রাজনীতির প্ল্যাটফর্মে আমরা আমাদের মধ্যে এক একজন এক এক মতাদর্শ ছিল। ধর্মীয় ভাবে সঞ্জিত, চন্দন, সজল এরা সবাই আলাদা ইয়ে ছিল, কিন্তু বন্ধুত্বের ব্যাপারে আমরা অনেক সময় মানে এত উঠতে উঠে মানে এত উঠতে ছিলাম আমরা। একটা ঘটনা বলি, পিটু ভাইয়ের বড় ভাই সৈয়দ আবুল মনসুর ভাই, তার বিয়েতে সঞ্জিত দা গরুর মাংস নিয়ে গেছে বলটা ফরিদ স্যারকে দিতে। ফরিদ স্যার বলেছে গরু নিয়ে আসো, আর আমার হাতে হচ্ছে খাসি। আমি বললাম স্যার ওটা নেন, কারণ আমি গরু খাবো। আমি স্যার ওটা গরুই। তোরা কি করো সেগুলা, ওদের কি কোনো ই নাই? আমি স্যার এটাই সিস্টেম, এটা কোনো ওই আর কি হাত দেওয়া দরকার নাই, আপনি যেটা খাবেন সেটা নেন। মিঠু ভাই সেম, মানে এক এক সময় মানে কি বলবো, একটা ঘটনা বলি। তখনকার সময় শেখ হাসিনা প্রোগ্রাম, আমি এই জিজ্ঞাতলায় ওখানে শয়তানি করতো, মিথ্যা কথা বলতো, মানে শয়তানি করার জন্য পুলিশ জিজ্ঞাসা করছে দেখা দিল আমাদের পাশে, দেখা দিল আমার দিকে, এদিকে দেখা কি বলতেছে সাহিত্য চলকে করে আসলে আমাদের। আমি শুধু তাই না, সে তার চাচাকেও তার নিজের বাসায় ঘুরাই করে আনছে। এরকম মজারও যেমন ছিল, আবার ইয়ে ছিল। আর সেই সাথে আরেকটা নাম আসলো শরীফ মামা। জানাই আমি আর শরীফ মামা সমবয়সী, একসাথে আমরা বড় হয়েছি, একসাথে ই করছি। নাটক থেকে শুরু করে প্রথম নাটক করি 1928 সালে, যখন মাত্র আমরা ক্লাস 5 পড়ি। তো ওনার চলে যাওয়াটা আসলে খুব কষ্টের। এরপরে তমাল, বন্ধু সবাই। তো আসলে আমরা এই যে আমাদের মানে বন্ধুত্বের ব্যাপারটা এমন ছিল, জামালপুর থেকে শুরু করে মধুপুর পর্যন্ত এখনো আমাদের বন্ধুরা আমাদের খোঁজ খবর নেয়। এবং আমরা এত বন্ধুত্ব প্রিয় ছিলাম যে জামালপুর থেকে আড্ডা দিতে ধনবাইতে আসতো, মধুপুর থেকে আসতো, গোপালপুর থেকে আসতো। এটা হচ্ছে আমাদের সকল বন্ধু মানে এই যে একটা মানে ওপেনই ছিল। পিটু ভাইয়ের বন্ধু আছে 10 জন, প্রত্যেকটা বন্ধু চিনে আমি শাহিন। আমার বন্ধু আছে, এরা চিনে যে এটা আমাদের বড় ভাই পিটু ভাই। মানে এরকম আমরা আসলে বন্ধুত্বের জায়গা থেকেই, যখন যার যে অবস্থা থেকে মানে আমরা চেষ্টা করছি, এবং কখনো ডিবেট করার দেখো এমনি হয়তো কোনো ই হয়েছে, কিন্তু আমরা বন্ধুত্ব, এবং এই যে বন্ধুত্ব ছিল এর মধ্যেও কিন্তু আবার যে পিটু ভাই আমার সিনিয়র, 1 বছর হোক 2 বছর হোক, সেটা কিন্তু কখনো ভাগ হয় নাই। সেই জায়গাতেই কিন্তু আমরা ঠিকই মানে সম্মান করে তারপরে আমরা চলছি। আমার আরেকজন আছে, এমন হয়েছে যে পূজা হয়, পূজা আমরা যায় না ওই সিকিউরিটি দিচ্ছি, আবার ঈদের সময় আমার সাথে একসাথে করছে। তো বন্ধুত্বের সর্বোচ্চ যে লেভেলটা আমরা সেটা কাটাইছি আমাদের এই যে সময়টাতে আমরা ছিল। তো আমি চাই যে আরো যারা এখনো যারা আছে ধনবাইতে, আমাদের ছোট ভাই তোমরা যারা আছো, বন্ধুত্ব শব্দটাকে ওইরকম একটা গুরুত্ব দিতে হবে, মানে সকল কিছু উঠতে। আমাদের হানি ভাইয়ের কথা, যে বাপ মায়ের চেয়েও বড়,
আসলে বন্ধুত্ব, বন্ধু অনেক সময় তাই হয়। মানে এই যে সোহাগ, আমার ফ্যামিলির তো আরো দু একজন মারা গেছে, তার জন্য কষ্ট হবে স্বাভাবিক, কিন্তু সোহাগের চলে যাওয়া এবং মনে পড়ার এটা যে কষ্ট, সেটা মানে আসলে আমি কোনোভাবে কখনোই মানে পারি না, সম্ভব হয় না। কি জন্য? শুধুমাত্র বন্ধুদের খাতিরে। কি ছিল? আমার মনে চাইছে এটা করতে হবে। কি হলো? তোর মনে চাইছে হ্যাঁ চল। সোহাগের মনে চাইছে এটা কিন্তু করতে হবে, মনে চাইছে করতে হবে হ্যাঁ চল। এমনও হয়েছে যে ধনবাড়ি, বাসার থেকে ধনবাড়ি বাস স্ট্যান্ডে আসতে হবে। এই বাস স্ট্যান্ডে আসা মানে লুঙ্গি পরে আর গেঞ্জি গায়ে দিয়া আমরা কুমিল্লা অথবা চিটাং কক্সবাজারে চলে গেছি। মানে ওই যে একজন বলছে চল যাই, কোথায় যাব? পিটু ভাই আছে করটিয়া, দেখা করে আসি। আসলাম করটিয়া। এরপরে কোথায়? পিটু ভাই বললো যে নাইম আর হানিফ আছে জাহাঙ্গীরনগরে। চললাম জাহাঙ্গীরনগরে। তো জাহাঙ্গীরনগরে আসলাম, আর একটু আগে কুমিল্লায় যাই। কুমিল্লায় যখন আসছি তাহলে চল নিয়ে চলে যাই, কক্সবাজারে ঘুরে আসি। মানে আমাদের আসলে এরকমই ছিল, আমরা মানে এনজয় করছি বন্ধুত্বরে, আমরা এনজয় করছি। আবার সেই সাথে আমরা বন্ধুরা মিলে চেষ্টা করছি সামাজিক কাজগুলা করতে। পিটু ভাইয়েরও মনে মনে আছে গোপালপুরে ঝড় হয়েছিল, ওটা রাকিবদের হয়তো মনে আছে কিনা, তোমাদের মনে আছে কি না, আমি গোপালপুরে? নাম শুনেছি যে একটা ঘূর্ণিঝড় হয়েছে, নাম শুনেছি। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সময় মানে ধনবাড়িতে স্যালাইন সংগ্রহ করা, টাকা সংগ্রহ করা, চাল সংগ্রহ করা, ম্যাচ সংগ্রহ করা, যেমনি যেভাবে পারছি আমরা করে আবার জায়গায় দাঁড়াইছি মানুষের পাশে। তো সেদিক থেকে আমাদেরকে আসলে মানুষ এখন যখন ধনবাড়ির আমাদের ওই সময় যারা দোকান করতো, যারা হোটেলের ছিল, তাদের সাথে যখন দেখা হয় বলে যে ভাই আপনারা ছিলেন, আসলে তখন মনে হয় হ্যাঁ আমরা বন্ধুরা ছিলাম এবং আমরা আসলে ওই সময়টাকে এনজয় করছি, মানুষের সাথে ভালোভাবেই চলছি। তো আবারও বলছি, যারা আমাদের সকল বন্ধু, যারা আমাদের ছেড়ে আপনারা দেশে চলে গেছে, যারা দেশের বাইরে আছে, চন্দন, হাসিব আর অনেকে, তাদেরকে, এবং যারা আমার দেশে থাকেও হয়তো এখন দূরে দেখা সাক্ষাৎ হচ্ছে না, সকলকেই আজকে আমি আন্তরিকভাবে মনে করতেছি। সবার প্রতি দোয়া হলো, আমার প্রতিও সবাই আমার বন্ধুরা দোয়া করে আসবে। হ্যাঁ শাহিন ভাই, আপনি থাকেন, আপনার কাছে আসবো আবার। আসলে চন্দন দাকে আমরা কানেক্ট করার জন্য অনেকক্ষণ যাওয়ার চেষ্টা করতেছি, চন্দন দাকে আমরা পাচ্ছি না ত্রুটির কারণে। এখন আবার পিটু ভাইয়ের কাছে যেতে চাই, যে আপনাদের যে বন্ধুত্বে স্কুল লাইফের যদি কোনো মজার ঘটনা থেকে থাকে, মানে সংক্ষেপে যদি বলতেন যে আসলে স্কুল লাইফে বন্ধুত্বটা কেমন হওয়া উচিত। যে আমরা এখন যে দেখি স্কুলের যে বন্ধুরা বেশিরভাগ বিপথগামী, তারা আর কি বন্ধুত্ব সম্পর্কটাকে আর কি বাজেভাবে ব্যবহার করে কিছু কিছু সংখ্যক লোক। আসলে আপনাদের দৃষ্টিতে এই বন্ধুত্বটা কেমন হওয়া উচিত, পিটু ভাই? আমাদের সময় আসলে যে বন্ধুত্ব, মানে স্কুল জীবনে বলতে বোঝাচ্ছি যে আসলে আমরা জীবন সম্পর্কে বুঝতে পেরেছি মূলত ক্লাস 4-5 এই সময়ে। তার আগে আসলে জীবন সম্পর্কে বা বন্ধুত্ব সম্পর্কে যে নিজেদের যে একটা ভাবনা বা চিন্তা বা এই সম্পর্কে মানে নিজেদের যে গবেষণা বলতে গেলে অনেকটা সেটা ছিল না। ক্লাস 5 থেকে মূলত শুরু হয়। ক্লাস 5-এ আমাদের সাথে পড়তো অনেকেই, অনেকের মধ্যে গত পরশু যে আমাদের কাছ থেকে চলে গেলেন রফিক ভাই, ওনার যে ছোট ভাই কাজী শাহাদাত, ও এখন একজন আন্তর্জাতিক কর্মকর্তা। তো ও ছিল আমাদের সাথে। তো ওর সাথে আমার প্রাইমারি স্কুলে জীবনে একটা ঘটনা রয়ে গেছে, এখনো মনে আছে, সেটা এখন আমি বলবো। আমরা তখন আমাদের আমরা পড়তাম ধনবাড়ি নব ইনস্টিটিউট যে প্রাইমারি স্কুল, সেই স্কুলে পড়তাম। তো প্রাইমারি স্কুলের একটা নিয়ম ছিল, প্রতি বছরই
যখন বৃত্তি পরীক্ষা হতো, বৃত্তি পরীক্ষার আগ দিয়ে 15 থেকে 20 দিন আমাদেরকে ওই স্কুলের ভিতরে থাকতে হতো, মানে পুরো ব্যাডিং বুডিং খাবার দাবার সবকিছু নিয়ে আমাদেরকে ভিতরে থাকতে হতো। এবং ওখানে আমাদেরকে গাইড করতেন আমাদের মৌলভী স্যার। স্যার এখনো জীবিত আছেন, আল্লাহ তাকে আরো হায়াত দারাজ করুক। মৌলভী স্যার যখন পড়াতেন আমাদেরকে সবাইকে নামাজ পড়তে হতো, যারা মুসলমান ছিলাম তাদের সবাইকে নামাজ পড়তে হতো। তো নামাজ পড়তে যে দুটো ঘটনা ঘটত। একটা ঘটনা হতো, আমি নামাজে যে সূরা ভুলে যেতাম, আর কাজী শাহাদত কাজী সে নামাজের মধ্যে 2 পা নাড়াতো, মানে এটা একটা তার মুদ্রা দোষ ছিল আর কি, 2 পা এরকম ঠক 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 করে নাড়াতো। এটা নিয়ে খুব মানে পরবর্তীতে নামাজ শেষে খুব হাসাহাসি হতো। মানে আমি আর ও না, শুধু আরো অনেকেই ছিল, অনেকের নাম ভুলে গেছি কারণ পরবর্তীতে হাই স্কুল জীবনে বা ইন্টারমিডিয়েটে অনেকেই সাথে ছিল না। তো তখন আমাদের সাথে ছিল বিপুল, ছিল আরো অনেকেই ছিল, হানিফ ছিল। তো ওই প্রাইমারি স্কুলের যখন আমরা রাতে ঘুমাতাম তখন নাকি আমি হা করে ঘুমাতাম, মানে মুখ পুরো হা করে ঘুমাতাম। এবং সেখানে একদিন মৌলভী স্যার, তখন শীতকাল ছিল, আমি যেবার প্রাইমারি স্কুলের পরীক্ষা দিয়েছিলাম, বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, সেটা ছিল শীতকাল। তো আমার মুখের ভিতরে নাকি লেপ ঢুকিয়ে দিয়েছিল। লেপ ঢুকিয়ে দেওয়ার পর আমি বুঝতে পারি নাই যে লেপ ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো আমি মানে আমার এইটুকু মনে আছে যে আমি যখন বুঝতে পারি যে আমার মুখে কিছু, তখন উঠে বলতেছিলাম যে আমার মুখে মিষ্টি দিয়েছে। এটা নিয়ে খুব হাসাহাসি হয়েছিল। আর হাই স্কুলের জীবনে যেহেতু আমি মানে হাঁটি হাঁটি পা করে স্কুল হতে যাচ্ছে এই সময়ে, আমি 1986 সালে ধরুন কলেজ স্কুলে ভর্তি হই ক্লাস 6-এ। তখন থেকে আসলে ধরুন কলেজ স্কুলের পড়ানোর চাইতে বেশি ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আর কি। অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ মানে হচ্ছে স্যাররা, তাদের মূর্তি ছিল একদম কি বলবো, বিভূতিভূষণের কাব্যের মতো বা উপন্যাসের মতো, কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু করতে হবে, বিষয়টা এরকম ছিল। যে কারণে স্যাররা এতই মানে স্টুডেন্টদের সাথে মিশতো যে আমরা আসলে আমাদের বন্ধুত্ব স্যারদের সাথেও কম ছিল না, বেশ ছিল। ইভেন আমার এখনো মনে আছে এখনকার আমাদের যে ফরিদ স্যার, মীর ফারুক আহমেদ, আমাদেরকে নিয়ে বিকালে ক্যারাম পর্যন্ত খেলতেন। আমি, লিটন, টিটু, কোনো কোনো সময় সঞ্জিত, অনেকেই আমরা ফরিদ স্যারের সাথে বিকালে ক্যারাম বোর্ড খেলেছি। অন্যান্যরা ফুটবল খেলেছে, ক্রিকেট খেলেছে, যে যেটা পেরেছে সেটা করেছে। তো তখনকার সময়ে সঞ্জিতের খেলাধুলার প্রতি মোটেও আগ্রহ ছিল না। সে কি করতো, ওই তাদের যে বাসার আশেপাশের যে মানে নিম্ন শ্রেণীর মানুষ, আমরা বলে থাকতাম, এখন আর বলি না, আমরা যেহেতু এখন বুঝতে শিখেছি, অর্থাৎ আমাদের ওখানকার যারা মানে কি বলবো কুলীন যারা আছে, তাদের সাথে সে সবসময় খেলাধুলা করতো। ওই বাজারের বিভিন্ন কি বলবো জাঙ্ক ফুডের দোকানের থেকে এই নিয়ে খেলাধুলা করতো, এই করতো সেই করতো, আম চুরি করে বেড়াতো। যাই হোক, তো ফরিদ স্যার একদিন আমার সামনেই ডাকলেন, সঞ্জিত এদিকে আয়। সঞ্জিত এদিকে আয় বলছে, তখন সে শুনে নাই, ক্লাসের ভিতরে ঘটছিল ঘটনাটা। তো তখন ডাকলে টামটেল এদিকে আয়, ফরিদ স্যার ডাকতেছে এই টামটেল এদিকে আয়। টামটেল শোনার সাথে সাথে সঞ্জিত বুঝতে পারছে যে ওকেই ডাকছে, অথচ আগে যখন সঞ্জিত করে ডাকছে তখন সে বুঝতে পারেনি। তো এটা যখন আমরা সবাই বুঝতে পারলাম যে সঞ্জিত তার নামে ডাকলে সে শুনতে পারে নাই, অথচ তার আরেক বন্ধু টামটেল, যদিও সে কুলীন ছিল, তার নামে ডাকার সাথে সাথে সে শুনতে পেল। এবং
এটা শোনার সাথে সবাই হাসতে হাসতে তখন মানে কি বলবো অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা এরকম আর কি। তো এটা মনে পড়ে। আরো অনেক ঘটনা ঘটেছিল, আসলে এখন অনেক স্মৃতি মনে নেই। আর আমরা যখন খেলাধুলো নিয়ে খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকতাম বেশি, বিশেষ করে সাহিত্য সংস্কৃতি এবং খেলাধুলো এই দুটোর নিয়ে আমরা খুব বেশি ব্যস্ত থাকতাম। যদিও আমিও কলেজের স্কুলের ছাত্র ছিলাম, বাট আমার বেশিরভাগ বন্ধুই ছিল নব ইনস্টিটিউশনের এবং পাইসকে স্কুলের। ফলে আমার ধনবাড়ি কলেজ স্কুলের বন্ধুদের মধ্যে যদি উল্লেখযোগ্য বলতে হয় তাহলে শুধু ছিল সঞ্জিত, আর সমস্ত ফ্রেন্ড সার্কেলের যত ফ্রেন্ড ছিল সবাই ছিল নব ইনস্টিটিউশনের এবং পাইসকে স্কুলের। আর আমাদের মূল মিলনস্থল ছিল ধনবাড়ি নব ইনস্টিটিউশনের ক্রিকেট মাঠ, ফুটবল মাঠ। সেখানে আমরা বিভিন্ন খেলাধুলা, ইভেন ধনবাড়ি নববাড়ির ভিতরেও অনেক অসামাজিক খেলাধুলাও আমরা খেলেছি, বিশেষ করে তাস খেলা, সারাদিন ব্যাপী তাস খেলাও খেলেছি, বলতে দ্বিধা নাই। বাট আমাদের যে তাস খেলা সেটা এরকম ছিল না যে আমরা পড়াশোনা বাদ দিয়ে মূল খেলাধুলা বাদ দিয়ে খেলতাম, তা নয়। যাই হোক, আমাদের মধ্যে শৈশব কৈশোরের নেশাটা মোটেও ছিল না, হালকা বিড়ি সিগারেট খাওয়া এটাই ছিল। এখন যেরকম ইয়াবা, হিরোইন, গাঁজা যেরকম ভাবে শৈশব কৈশোর তরুণদের মধ্যে মানে কি বলবো রোগের মতো, এই করোনার মতো ছড়িয়ে পড়েছে, সেটা এতটা ছিল না। খুব স্বল্প পরিসরে আমরা সিগারেট খেতাম, এবং সিগারেটটা তাও আমরা ওপেনলি কখনো খেতাম না। ইভেন আমরা হোটেলে বসে হয়তো মানে হোটেলের পিছনে, একদম পিছনে যে চুপ করে বসে থেকে আমরা হয়তো সিগারেট খেতাম। কিন্তু আমরা এখনকার যে পরিবেশ আমরা দেখি এখন সেই পরিবেশ আর নেই। যাই হোক, এটা আসলে জেনারেশন টু জেনারেশন এটা ভেরি করে। আমাদের আগের জেনারেশনরা বিড়ি সিগারেট খেত না, বাট আমরা খেয়েছি। এটা ওনাদের দৃষ্টিতে খারাপ, আমাদের দৃষ্টিতে পরে যারা করছে সেটা খারাপ। এরকম ছিল আমাদের শৈশব কৈশোর। আমরা যারা তরুণে যখন পৌঁছি তারা অধিকাংশ বন্ধু বান্ধবরাই ধনবাড়ির বাইরে পড়াশোনা করেছি, বিভিন্ন জেলায়, ঢাকায়, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, ইভেন অনেকে দেখা গেছে যে সে আবুল হোসেন কলেজ মাদারীপুর গিয়েও লেখাপড়া করেছে। যে কারণে পরবর্তীতে যে বন্ধুত্ব সেটা ছিল আরো গাঢ়, কারণ আমাদের দেখা হতো প্রায় 2-3 মাস পর পর, বা ঈদের সময়। যখন ঈদের সময় হতো আমরা অনেক মজা করতাম, আমরা কোরাস করে গান গাইতাম, আমরা হাঁটতে বেরোতাম, আমরা হেঁটে হেঁটে চলে যেতাম জাগিরা চলা পর্যন্ত, আমরা হাঁটতে হাঁটতে চলে যেতাম ইসলামপুর, পাতলাচড়া, বান্দ্রা, পাইসকা। সেই স্মৃতিগুলো অনেক মানে মধুর আর কি, মধুর স্মৃতি। শুকরিয়া আল্লাহর কাছে যে আমাদের বন্ধুত্বের মধ্যে যারা ছিল তাদের মন মানসিকতা সেরকমই ছিল যে চাঁদ দেখা, সেটা তো মানে আমি এখানে যেহেতু ফেসবুকের আসলে বদলতে যেহেতু সবাই দেখছে, তারপরেও যেহেতু তুমি উঠালে বলছি, আমরা একটা রাতে আমরা বিশেষ করে আমাদের হানিফুদ্দিন তরঙ্গ এবং বাবু, যে বাবু আর ছোট বাবু আর কি, ওর ভালো নাম ভুলে গেছি, আমাদের বাসার পাশেই যে বাবু, আমরা, শাহিন, অনেক, সঞ্জিত, প্রায় সবাই ছিল আর কি, আলমগীর। তো আমরা একটা চাঁদের রাতে, তখন যে হুমায়ুন আহমেদের নাটক চলতো, তো চাঁদনি রাতে বৃষ্টিতে ভেজা বা গোসল করা এই ধরনের একটা বাতিক ছিল, এবং আমাদের মধ্যে তখন হলুদ ড্রেস পরা এবং সেই চরিত্র, হুমায়ুন আহমেদের সেই হলুদ চরিত্র, সেটাকে আমরা ছাপিয়ে দিত আর কি, হিমু চরিত্র। তো একদিন রাতে আমরা, তো শহীদ মিনারে আড্ডা হতো, আমাদের রাতের আড্ডা হতো সাধারণত ধনবাড়ি কলেজের শহীদ মিনারে বসে। তো বেশ রাত হয়েছে তখন, 11টা কি 11:30 বা তারও বেশি, সিমসাম, অনেকটা শীতই মনে হয় হবে। এই সময় হানিফ বলতেছে, চল আমরা একটু পানিতে পুকুরে ডুবে চাঁদ দেখি। তো যা বলা তাই হলো, সবাই মিলে পুকুরে নামো, নেমে চাঁদ দেখে। এবং এই ঘটনা সম্ভবত একবার ঘটেনি, কয়েকবার ঘটেছে। হ্যাঁ, সেখানেও ঘটেছে। হ্যাঁ, 12টা বাজে।
হ্যাঁ, রাত্রি 12টার সময়টা ঘটেছে এবং ওই যে তালা পানিতে নাইমা চাপতে খেয়ার স্পেশালিটি কি, মানে আসলে এটার ঘটনাটা কি? আসলে তখন হুমায়ুন আহমেদ হওয়া বা হুমায়ুন আহমেদের ওই চরিত্র হওয়া, হিমু হওয়ার একটা আমাদের মধ্যে একটা ক্রেজ ছিল আর কি, আমাদের মধ্যে একটা ক্রেজ ছিল। এবং ওই যে তালাবের যে পুকুর, শাহিন আমার আবারও মনে পড়েছে, তালাবের পুকুরে একবার নামা হয়েছিল। এই হলো মধুর স্মৃতি। আর আমাদের মিঠুর অনেক স্মৃতির মধ্যে আর একটা স্মৃতি মনে পড়ে, প্রায় দিনই সে বসাক স্যারকে নিয়ে মানে চুটকি করতো আর কি, বিশেষ করে বসাক স্যারের বিভিন্ন মজাদার কিছু ঘটনা মানে স্কুলে ঘটে যাওয়া ঘটনা জানাতো আর কি, যেগুলা আমাদের খুব মজা লাগতো আর কি। এই ছিল আমার স্মৃতি আসলে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের বন্ধুত্বের স্মৃতিগুলো আমাদের শেয়ার করার জন্য। এখন আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, সেটা হলো যে আপনাদের সময় ছিল কিন্তু এখনকার সময় সেই জিনিসগুলো আর নাই, এবং কি সেগুলো এখন যদি থাকতো তাহলে আমাদের জন্য আরো একটু ভালো হতো, এই ধরনের কোনো কিছু আপনার চোখে পড়ে কিনা? হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে আমাদের সময় স্কুল শেষ হয়ে যেত 3টা 4টা 5টা, তারপরে বাড়িতে যেয়ে বই খাতা রেখে দৌড় দৌড় দিয়ে হয় কলেজ মাঠ অথবা নবম ইনস্টিটিউশন মাঠ। এই মাঠ আমাদের ছিল সন্ধ্যা পর্যন্ত। আমাদের কি বলবো, বন্ধুত্বের আরেক মানে অনেক আমাদের মাঠগুলো ছিল আমাদের বন্ধু। এবং সেই মাঠে ফুটবলের সময় ফুটবল, ক্রিকেটের সময় ক্রিকেট, ভলিবলের সময় ভলিবল। এবং এই এই খেলাধুলার কারণে আমাদের যে লাইফ স্কিল ডেভেলপমেন্ট হয়েছে, লাইফ স্কিল ডেভেলপমেন্ট বলতেই হচ্ছে এই কারণে যে বড়দের সাথে শ্রদ্ধাবোধ, ছোটদের সাথে স্নেহবোধ, বন্ধুত্বের সাথে বন্ধুত্ববোধ। এবং এই সময় যে আড্ডাগুলো হতো, সেই আড্ডাগুলোতে অনেক বিষয় জানা যেগুলো আমাদের লাইফ স্কিলটাকে অনেক অনেক এগিয়ে নিয়ে গেছে। এবং আমাদের যে সাহিত্য সংস্কৃতির যে চর্চাগুলো আমরা কিন্তু এই খেলার মাঠ থেকেই পেয়েছি। এই খেলার মাঠের যে বড় বড় ভাই ছিলেন, ইভেন আশরাফ স্যার, ফরিদ স্যার, বিনুদা, এবং নাম ভুলে যাওয়া অনেকেই ছিল। আজিজ স্যার ছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ভাইস প্রিন্সিপাল, সুমনের বাবা। উনিও কিন্তু আমাদের, আমরা অনেক ছোট ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম, কিন্তু তারপরে কিন্তু আমরা এই স্কুল শেষে আমরা মাঠে একত্রিত হতাম এবং বড় জামায়াত হতো। বিশেষ করে প্রত্যেকটা রেসপন্স বলতে বোঝাচ্ছি যে একটা দুর্ঘটনা ঘটেছে, একটা পরিবেশ আন্দোলন, একটা সাংস্কৃতিক আন্দোলন, একটা খেলার আন্দোলন, এই বিষয়গুলোতে কিন্তু এরা আমাদেরকে ইনভলভ করেছে এবং আমরাও কিন্তু আমাদের পরের জেনারেশনকে ইনভলভ করার চেষ্টা করেছি। আমরা ধনবাড়ি কলেজের মাঠে ক্রিকেট স্পিচ বানিয়েছি, কলেজ মাঠে খেলার পরিবেশ তৈরি করেছি। বাট আমাদের আগে কিন্তু ধনবাড়ি কলেজের যে মাঠ, সেটা আসলে মাঠ বলতে মাঠ ছিল না। আর ধনবাড়ি নব ইনস্টিটিউশন মাঠ ছিল, বাট সেখানে শুধুমাত্র ভলিবল আর ফুটবলের মাঠ ছিল। কিন্তু সেটাকে ক্রিকেট মাঠে পরিণত করা এবং সেখানে সাহিত্য সংস্কৃতির একটা মেল বন্ধনের স্থান তৈরি করা, এটা কিন্তু আসলে অগ্রজদের ভূমিকা ছিল। বাট আমরা আসলে এটাকে এনশিওর করেছিলাম, এটাকে আমরা মানে প্রতিষ্ঠা করেছিলাম, যেটার ফল এখন ততটা নাই, আছে কিছুটা, অনেকে চেষ্টা করে, বাট আসলে পার্টিসিপেশন খুব কম। তখন একটা খেলা যদি হতো, মাঠের ফুটবল মাঠের চতুর্দিকে দর্শক হতো লাখ, আর এখন 10 জনও মনে হয় পাওয়া যায় না। তখন ক্রিকেট খেলার মাঠের চতুর্দিকে দর্শক থাকতো কয়েক লাখ, এখন মনে হয় না যে 10-15 জন মাঠের দর্শক পাওয়া যাবে। এই হলো পার্থক্য। ধন্যবাদ। জি, যেহেতু শাহিন ভাই গতকাল আমাদের সাথে ছিলেন, তার কাছ থেকে আমরা অনেক কিছু শুনেছি। এখন আপনার কাছে আমার যত প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন রাখার কারণ আপনি সাংগঠনিক লোক, আপনি ধনবাড়িতে অনেক সংগঠন প্রতিষ্ঠা করেছেন এবং কি সংগঠনের সাথে জড়িত ছিলেন। এখন সংগঠন নিয়ে আপনার মতামত কি, যে আসলে একটা সমাজ গঠনে সংগঠনের কিরূপ ভূমিকা থাকতে পারে এবং কি সংগঠনের প্রয়োজনীয়তা কেন? খুব সমসাময়িক এবং খুব কঠিন প্রশ্ন। এটার উত্তরও আসলে কঠিন। সেটা হচ্ছে, সংগঠন যদি আসলে সাংগঠনিক হয় তাহলে সেটা সমাজকে আমূল পরিবর্তন করে দিতে পারে। আমি এটার সাথে মানে যে শব্দটা হারিয়ে গেছে, রেভলিউশন, বিপ্লব, এটার সাথে তুলনা করি। কারণ
একটা সংগঠন একটা এলাকার পরিবেশকে, তার আর্থসামাজিক পরিবেশকে, তার ধর্মীয় চেতনাকে, তার কি বলবো জৈব বৈচিত্রিক পরিবেশকে পরিবর্তন করে দিতে পারে। কেমন আমি বলি, আমরা যখন স্কুলে পড়তাম, তখন প্রাইমারি স্কুলে, তখন আমাদের সময় কিছু পরিবেশ আন্দোলন হয়েছিল, আমাদের বড় ভাইদের বদৌলতে আমরা সেখানে অংশগ্রহণ করেছিলাম। যেমন পানা নিধন এবং আগাছা আগাছা মানে আগাছাকে নিধন, এই দুটো মানে অভিযান ছিল তখন। তখন আমরা গ্রামে গ্রামে বা মহল্লায় মহল্লায় যে যত নোংরা নর্দমা পানা বেশি রয়েছে, তখন আমরা এগুলোকে বললাম অন্ধপুকুর। অন্ধপুকুর গুলোকে আমরা পরিষ্কার করেছি নিজের হাতে, এবং বড় ভাইদের সাথে ছোট ভাইদের সাথে আমরা এগুলো করেছি। ফলে কি হয়েছে, ওই পুকুরগুলো আস্তে আস্তে অন্ধপুকুর থেকে গোসল করার পুকুরে পরিবর্তিত হয়েছে। তো এটার ফলে কি হয়েছে, আমাদের ওই এলাকায় যে সংক্রমিত মানে পুকুরের নর্দমার যে মশা মাছি বা অন্যান্য যে রোগ হয় যে সমস্ত মানে উপাদান থেকে, সেই উপাদানকে কিন্তু কমে গিয়েছে। ফলে কি হয়েছে, এটা কিন্তু একটা জৈব বৈচিত্রিক একটা পরিবর্তন ঘটিয়ে ফেলেছে। এটা একটা ঘটনা। আর একটা ঘটনা বলতে চাচ্ছি, আমরা ধনবাড়ি অনার্স অ্যাসোসিয়েশন নামক একটা সংগঠনের সাথে জড়িত ছিলাম। আমি একসময় এটার সেক্রেটারি ছিলাম এবং সদস্য ছিলাম অনেক বছর। এই সংগঠনের মাধ্যমে আমরা ধনবাড়ি উপজেলার সমস্ত অনার্স মাস্টার্স পড়ুয়া ছাত্রছাত্রীদের একত্র করতে পেরেছিলাম। অর্থাৎ আমরা সবাই জানতাম যে আমাদের এই পুরো উপজেলায় কে কে কোন ইউনিভার্সিটিতে কোন কোন জায়গায় আছেন, কি অবস্থায় আছেন, এবং কারা কারা বের হয়ে যে কোন কোন ভালো প্রাতিষ্ঠানিক অবস্থায় আছেন বা পেশাগত অবস্থায় আছেন। ফলে কি হয়েছে, আমরা এই যারা নবীন তারা যখন বিভিন্ন সমস্যায় পড়েছে, সেই সমস্যার সমাধান করে দিতে সচেষ্ট হয়েছে। অর্থাৎ একটা ছাত্র সে বুঝতে পারছে না যে তার কোন ট্র্যাকে গেলে তার ভবিষ্যৎটা সমৃদ্ধ হবে, সে আর্টসে পড়বে না কমার্সে পড়বে নাকি সায়েন্সে পড়বে, নাকি কোন সাবজেক্টে পড়বে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে নাকি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বে, বা কি করলে সে ঢাকা ইউনিভার্সিটিতে তার কাঙ্ক্ষিত সাবজেক্টটা পাবে, কোথায় অনুশীলন করলে কোন বিষয়টা অনুশীলন করলে তার এটা মানে সুসংহত হবে, সেটা কিন্তু সে বুঝতো না। ধনবাড়ির অনার্স অ্যাসোসিয়েশন ছিল সেই জায়গা যেখানে তারা এসে আড্ডা দিত। আমাদের একটা কার্যালয় ছিল, সেই কার্যালয়ে প্রায় 1000-2000-এর মতো বই ছিল। সেই বই অনেকেই অনেক মানে নামমাত্র মূল্যে 2 টাকা, আমার যতদূর মনে পড়ে 2 টাকা দিয়ে 15 দিন রাখতে পারতেন এবং পড়তে পারতেন। এই যে সংগঠনের মাধ্যমে এত বড় একটা সুযোগ করে দেওয়া, এটা কিন্তু সংগঠনের মাধ্যমেই করা সম্ভব হয়েছে। এছাড়া আমরা ধনবাড়ি ক্রিকেট একাডেমি করেছিলাম আমাদের বড় ভাইদের কি বলবো উপদেশে। আমি আরেকটা অ্যাড করি, অনার্স এর ব্যাপারে আমি একটু ইন্টারভিউ করি। সেটা হচ্ছে যে রাকিব, ধনবাড়ি কলেজের প্রথম বিল্ডিংটা হয় আগে টিনেগড় ছিল। এই বিল্ডিংটা কিন্তু কোনো রাজনৈতিক এর অবদান না, এটা হচ্ছে অনার্স অ্যাসোসিয়েশনের অবদান। অনার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমেই তখন আমাদের একজন গেস্ট গেছিলেন, সম্ভবত এই যে ঢাকা ইউনিভার্সিটি তৎকালীন ভিসি ডক্টর একে আজাদ চৌধুরী, ওনার মাধ্যমে সেই বিল্ডিংটা হয়। এটাও কিন্তু একটা অনার্স অ্যাসোসিয়েশনের অবদান। এটা আমি বলি কারণ আমার সময় হয়েছিল এটা, আমি তখন হ্যাঁ সম্ভবত পিটুবারের ওই সময় আমাদের আগের জাস্ট আগের প্রায়। তখনকার মানে উপাচার্য ডক্টর একে আজাদ চৌধুরী এবং গাজী শামসুর রহমান ছিলেন বিশেষ অতিথি, আমাদের ডক্টর আব্দুর রাজ্জাক ভুলা ছিলেন বিশেষ অতিথি। তখন এই যখন ছিলেন আরেকজন ছিলেন মমতাজউদ্দিন আহমেদ, প্রফেসর মমতাজউদ্দিন আহমেদ, নাট্যকার, বিশিষ্ট নাট্যকার। তো উনি যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন বলছিলেন যে ধনবাড়ি তো ধন দিয়ে পরিপূর্ণ। তো ধনবাড়ি কলেজের ভিতরে যে জায়গায় বক্তৃতা হচ্ছিল, তো সেই মঞ্চের উপরে ছিল টিন সেট, কাঠ দেখা যাচ্ছিল। তো
মিটিং শেষে যখন সভা শেষে যখন আমরা সবাই মিলে একসাথে আমাদের মঞ্জুর চেয়ারম্যান সাহেব তার বাসায় আলহাজ মঞ্জুর চেয়ারম্যান সাহেবের বাসায় যখন খাবার টেবিলে কথা হচ্ছিল, তখন প্রফেসর মমতাজউদ্দিন আহমেদ বলতেছিলেন যে আপনাদের সবকিছু এত সুন্দর কিন্তু কলেজটা কেন এখনো দৈন্যদশা। তখন গাজী শামসুর রহমান যিনি বিশিষ্ট আইনবিদ ছিলেন উনি এবং ডাক্তার আবুল কালাম আজাদ উনি ডাক্তার আব্দুর রাজ্জাককে বললেন আপনি কেন আপনার প্রধানমন্ত্রীকে বলছেন না, শেখ হাসিনাকে বলছেন না যে এখানে বরাদ্দ দেওয়ার জন্য। তখনই সাথে সাথে তখন জেটি লাইন ছিলেন আমাদের মঞ্জু কাকার বাসা, জেটি লাইনে তখনই ওনারা সরাসরি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার সাথে সরাসরি কথা বলেন এবং কিছুদিনের মধ্যেই আমার সঠিক খেয়াল নেই 40-60 লাখ টাকা বরাদ্দ হয় এই মানে যে এখন যেটা মূল বিল্ডিং আমাদের কলেজের সংগঠনের মাধ্যমে এগুলো সম্ভব হয়েছে এবং সংগঠনের কারণে এগুলো সম্ভব হয়। এটা আপনাদের অনেক বড় অর্জন। এটা আগে আমরা জানতাম না, আমরা ধনবাড়িবাসী সবাই আপনাদের মাধ্যমে শুনতে পারলাম। এছাড়া আমিও যে একটা জায়গায় ছিলাম ধনবাড়ি ক্রিকেট একাডেমি, আমাদের ধনবাড়ি ক্রিকেটের আমাদের যদি আমি আমার যতদূর মনে পড়ে আমাদের আমাদের প্রথম যে ক্রিকেট বল আসে সেটা ক্রিকেট বল ছিল না, সেটা ছিল বেসবল। সেটা নিয়ে সম্ভবত আমাদের চঞ্চলদার যে বড় ভাই শাহিন, আমি নামটা ভুলে গিয়েছি ভাইজানের, ইঞ্জিনিয়ার ভুলে গিয়েছি, লাবলু ভাই কি বাবলু ভাই, যাই হোক লাবলু ভাই উনি এনেছিলেন। তো আমরা ওটাকে ওটা হকির বল ছিল, সাদা হকির বল ছিল। এটা নিয়ে আমরা প্রথমে যেহেতু এটা আমাদের বাসা এবং ওনাদের বাসা একই কম্পাউন্ডে ছিল, ধনবাড়ি কলেজের মানে কি বলবো প্রফেসরদের নিবাস ছিলেন, সেখানে আজিজ স্যাররা যেহেতু ছিলেন ওই বাসাতেই ছিল আমাদের আমরা বিশেষ করে আমরা যারা সমসাময়িক ছিলাম এবং বড় যারা ছিলেন চঞ্চল ভাই, উজ্জ্বল ভাই, তারপরে বিদ্যুৎ ভাই, লাবলু ভাই, আর সবাই মিলে আমরা নব ইনস্টিটিউশনের মাঠে গেলাম। সেই মাঠে গিয়ে প্রথমে ওই হকি বল দিয়েই আমরা ক্রিকেট খেলা শুরু করে দিলাম। অর্থাৎ আমরা যদি বলি যে আমরা শুরু করেছি তাই না, এটা তো হবে মূলত শুরু করেছিলেন তারা, বিদ্যা, তারপরে লাবলু ভাই, চঞ্চল ভাই, ওনারা মূলত শুরু করে দিয়েছিলেন, আমরা সেটাকে পরবর্তী থেকে সঞ্চালন করেছিলাম। এবং ধনবাড়ি ক্রিকেট একাডেমিটা এত সমৃদ্ধশালী একটা সংগঠন ছিল যে আমাদের এই সংগঠনটা চালানোর জন্য পৃষ্ঠপোষক ছিলেন ধনবাড়ির মানে আমরা যারা নাম যতগুলার জানি সবাই, মানে এরা মাসিক হারে যখন যা চেতাম তখন তাই দিতেন, বল দিতেন, ব্যাট দিতেন, প্যাড দিতেন, টাকা দিতেন, সবসময় এসে আমাদের সাথে। ইভেন বিদ্যুৎ ভাই আমরা যতদিন পর্যন্ত ছিলাম ধর্মীতে, আমি জানি না আমাদের পরের জেনারেশনে তারা আসছিলেন, আমাদের সাথে এসে বিদ্যা আমাদেরকে এনকারেজ করার জন্য আমাদের সাথে নিজে এসে খেলতেন এবং আমাদেরকে ফিট রাখার জন্য আমাদেরকে বিভিন্ন কাজ করতেন। আমাদের মনু ভাই, বর্তমান মেয়র মঞ্জু তপন ভাই, তারপরে অনেকে আমাদেরকে খেজুর দিয়েছেন তখনকার। এবং সবচেয়ে বড় কি ছিল যে আমাদের এই সংগঠনটা সম্পূর্ণ রাজনৈতিক বিরোধী একটা সংগঠন ছিল। কোনো রাজনৈতিক কেউ এসে এখানে কোনো মানে কিছু করতে আসতেন না, সবাই সহযোগিতা করতে আসতেন। কেউ কখনো এখান থেকে কোনো কোনো কিছু পাওয়ার জন্য আসতেন না, দিতে আসতেন। আমার মনে আছে আমরা ফায়দা লুটতে আসতো না। জি ফায়দা লুটতে আসতো না। আমার মনে আছে যে আমাদের কালু ভাই যেবার কাউন্সিলর হলেন, কালু ভাই নিজে আমাদের আমরা যখন আমাদের মাঠের কাদা দিয়ে কাজ করছিলাম তখন তিনি নিজে লেবার ভাড়া করে এনেছিলেন, নিজে অনেক ইয়ের সাথে জড়িত ছিলেন।
আমরা তার প্রতি কৃতজ্ঞ। আমরা শুধু তার প্রতি না, আরো অনেকের, আমি অনেকের নাম ভুলে গেছি, আমি দুঃখিত যে জি আমাদের তখনকার সিনিয়র যারা ছিলেন, বজলু ভাই, বজলু মামা, মানে আমার আমার মামা লাগে যেহেতু আমার বন্ধুর মামা, বজলু মামা, খসরু ভাই, আমি বললাম তো নাম নাম অনেকেরই নাম আমার এখন মনে পড়ছে না। হ্যাঁ, আমি খসরু ভাই, চেষ্টা করবো আমাদের সব বড় ভাইদের একে একে আনার জন্য আপনাদের সামনে চেষ্টা করি। তো এই যে মানে তোমার প্রশ্নের উত্তর এটাই যে সংগঠন, মানে আমি বাস্তব মানে বাস্তবতা দেখাইয়া দিলাম যে আসলে সংগঠন কি করতে না পারে, সংগঠন পারে সবকিছু করতে পারে একটা সমাজকে। দেখো তোমরা যে কোভিড-19 এর উপরে যে ইয়ুথ ক্লাব যে কার্যক্রম করছে, অন্যান্য এটা করছে, আমাদের ছোট ভাই উজ্জ্বল তার যে সংগঠন এবং নিজে ব্যক্তিগতভাবে ঢাকায় এবং ধনবাড়িতে যে উদ্যোগগুলো নিচ্ছে সংগঠনের আন্ডারে, ব্যক্তিগত আন্ডারে, এগুলো আসলে সমাজকে পরিবর্তন করে দিচ্ছে, মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিচ্ছে। এটা খুবই জরুরি। আমাদের একসময় সাহিত্য সংস্কৃতির যে ধারা ছিল, সেই সাহিত্য সংস্কৃতির ধারা যদি আমরা ধরে রাখতে পারতাম, এখনো আছে, বাট সেই সেই যে সঞ্চালন, সেই পার্সেন্টেজটা কিন্তু অনেক কমে গেছে, এবং সেই সাহিত্য সংস্কৃতির সঞ্চালন কমে যাওয়ার কারণে কিন্তু আসলে এই আমরা অন্য দিকে বেশি, মানে কি বলবো, অন্যদিকে আমরা বেশি যাচ্ছি, আমরা সাহিত্য সংস্কৃতিকে না থেকে অন্যদিকে যাচ্ছি, আমরা কপি পেস্টে বেশি ভর করছি, নিজে ইনোভেশন, নিজের ক্রিয়েটিভিটিকে আমরা সামনে নিয়ে আসতে পারছি না। ধন্যবাদ রাকিব, আমি অনেক কথা বলছি। জি আপনাদের ধন্যবাদ, একটু সাথে থাকবেন, আমরা একটু কমেন্টস গুলো পড়বো, যে আপনাদের উদ্দেশ্যে কমেন্টস যারা করেছে সেগুলো পড়বো। এখানে সাজ্জাতুল ইয়াকিন বলেছে সব ভালোবাসার মানুষ। নুরুল ইসলাম বাবু, অনেকদিন পর পরিচিত মুখগুলো, শুভকামনা সবার জন্য। আমাদের ফেরদৌস আহমেদ উজ্জ্বল ভাই, উনি আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমাদের রবিন ভাই, উনি ধন্যবাদ জানিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি পিটু ভাইয়ের কাছে আরেকটু জানতে চাই, সেটা আমরা শেষ করবো অনলাইন এই লাইভটি। তরুণদের উদ্দেশ্যে আপনার যদি কিছু মেসেজ দেওয়ার থাকে, বিশেষ করে ধনবাড়ির তরুণদের উদ্দেশ্যে। আসলে তারুণ্য এমন একটা জিনিস, তারুণ্যতাটা হচ্ছে একটা ক্ষমতা, আমি এটা ক্ষমতার সাথে তুলনা করি। এটা আসলে আমার যে দাড়ি পেকে গেছে তার মানে যে আমি তরুণ নই, এটা আমি মানতে রাজি নই। আমি এখনো তরুণ, আমার ভিতরে এখনো কাব্যিক সাংস্কৃতিক মন আছে। আমি আমি আমার বাচ্চাদের সাথে এখনো খেলাধুলা করি, এবং আমি আমার যে তারুণ্যের যে দিকগুলো সেটা নিয়ে আমার সন্তানদের সাথে আমি জীবনযাপন করি। আমি চাই আমার যারা ছোট ভাই, আমার এখন যারা বয়সে যারা তরুণ, মনে তো আছে, বয়সে যারা তরুণ, তারা সামনের দিকে এই দেশটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে, সাংগঠনিক ভূমিকায় আরো বেশি অগ্রসর হবে। সাহিত্য সংস্কৃতিটাকে অবশ্যই সামনে আনতে হবে, কারণ সাহিত্য সংস্কৃতিতে না থাকলে মানুষের ক্রিয়েটিভিটি, মানুষের ইনোভেশন কখনোই গ্রো করবে না। এবং আমরা যদি আমি একটা চিত্রর সাথে তুলনা করছি, তারুণ্যটা হচ্ছে একটা চিত্র। একটা চিত্রে যেরকম একটা ফোঁটা অনেক কিছু মিন করে, আবার অনেক কিছু দিয়ে একটা চিত্রকে আর্ট করলেও মানে মিনিংফুল চিত্র হতে পারে। এখন এটাকে নির্ভর করবে তারুণ্যতা দিয়ে সেটাকে দেখা, সেটাকে তৈরি করা, এবং তরুণদেরকে সেভাবেই তৈরি হতে হবে যে আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের ইনোভেশন এই সমাজকে যেন অনেক দূরে নিয়ে যায়, এবং সেটা আমাদের আশীর্বাদ হয়ে আসবে ইনশাআল্লাহ। আর অনেকেই নেগেটিভ ভাবে যে এখনকার তরুণরা এই করছে সেই করছে, আমি এটাতে মোটেও মানে মানে মত পোষণ করি না, আমি এটা দ্বিমত পোষণ করি। আমাদের তরুণরা অনেক এগিয়ে গেছেন, টেকনোলজিক্যাল দিক থেকে, প্রগতির দিক থেকে অনেক এগিয়ে আছে। শুধু সাথে সাহিত্য সংস্কৃতি, খেলাধুলো এই দুটো নিয়ে আরেকটু এগিয়ে যেতে হবে, ক্রিয়েটিভিটি আরেকটু বাড়াতে হবে। শুধু টেকনোলজি নিয়ে থাকলেই চলবে না, আমাদের সমাজকে, আমাদের পরিবেশকে সুসংহত রাখতে হবে, সাহিত্য সংস্কৃতিকে সুসংহত রাখতে হবে, খেলাধুলাকে সামনে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, আমি এটাই মনে করি। এবং আমি অনুরোধ করব এই সমাজকে, এই তরুণ সমাজকে, তারা যেন এটাকে একটা রেভলিউশন হিসাবে নেয় এবং সেটাকে আরো সামনের দিকে এগিয়ে নেয়। এটাই আমার
তরুণদের প্রতি আপনার কাছে আমার শেষ প্রশ্ন, ধনবাড়ি ইউথ ক্লাব সম্পর্কে আপনার মতামত, এটা আমি সংক্ষেপে জানতে চাচ্ছি। ধনবাড়ি ইউথ ক্লাব যদিও ইউথ না, ধনবাড়ি ইউথ ক্লাবের বয়স অনেক, 14 বছর। আমাদের সময় থেকে ইউথ ক্লাব ইউথ হিসাবে আছে। আমাদের দাড়ি পাক পেকে গেছে, ধনবাড়ি ইউথ ক্লাবের দাড়ি পাকে নাই, অতএব আমি মনে করি ধনবাড়ি ইউথ ক্লাবের দাড়ি কখনোই পাকবে না। এবং ধনবাড়ি ইউথ ক্লাবের যে কর্মকাণ্ড সবসময় চলছে সেগুলো আরো বেগবান হবে এবং সেগুলো অনেক চমৎকার চমৎকার প্রয়াস এবং সচেষ্ট হয়েছে তোমরা, এবং এটার জন্য আমি সাধুবাদ জানাই। যেগুলো চলছে খুব ভালো চলছে। আরো দেখো কিছু ইনোভেটিভ কোনো জায়গায় যাওয়া যেতে পারে কিনা, বিশেষ করে সাহিত্য সংস্কৃতির দিক দিয়ে আরো কিছু করা যায় কিনা, আমাদের যারা তরুণ লেখক আছে তাদেরকে নিয়ে কোনো কিছু করা যায় না, কোনো একটা সাংগঠনিক প্ল্যাটফর্ম দাঁড় করানো যায় কিনা, যেটা আমরা বহুবার চেষ্টা করেছি কিন্তু সফল কাম হতে পারিনি নিজেদের ব্যর্থতার কারণে। সেটা একটা সংগঠনের মাধ্যমে হলে আমার মনে হয় আরো একটু ভালো হয়। ধন্যবাদ। জি, আপনাদের অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য, গঠনমূলক আলোচনা করার জন্য। আসলে আপনারা ধনবাড়িবাসী যদি আমাদের পাশে দাঁড়ান, আমরা পুরো ধনবাড়িবাসীর পাশে দাঁড়াবো, এটা আমাদের আসলে প্রত্যয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি শাহিন ভাইকে দিয়ে শেষ করব, যে সর্বশেষ যদি 1 মিনিটে শাহিন ভাই বলতেন। ধন্যবাদ দেই শেষ হওয়ার আগে। আর একটু কথা, সেটা হলো যে ধনবাড়িটা আসলে হচ্ছে ক্রীড়া, খেলাধুলা, সংস্কৃতি, সামাজিকতা, সংগঠনের একটা জায়গা। তো এই জিনিসটা যেন টিকে থাকে, এটা হচ্ছে আমাদের পরে যারা তোমরা আছো এবং তোমাদের পরে যেন এইরকম ভাবে গড়ে ওঠে, এটাই আসলে আমাদের আসলে মানে চাওয়া। কারণ মানে সংগঠন এবং এই সংগঠন করলে যেটা হয় যে তারুণ্যতরা, যেটা এখনো আমরা তরুণ, আসলে বয়স কিন্তু আমাদের কম না। বিটু ভাই বলো, আমার বলো, আমরা কিন্তু একবারে আমাদের বয়স কম না, কিন্তু এত তারুণ্য আমাদের মধ্যে কি জন্য আছে? শুধুমাত্র এই বন্ধুত্ব, এই সাংগঠনিকতা এবং এই যে লিঙ্ক তৈরি হয়েছে সংগঠন করার জন্য, তোমার সাথে আমার, অথবা তারও পরে যারা আছে, অথবা আমাদের আগে যারা আছে, শুধুমাত্র এই সামাজিকতা এটা যেন টিকে থাকে। এই জন্য যা করার তোমরা করে যাও, আমরা চেষ্টা করব সকল সংগঠনের সাথে থাকতে। ধন্যবাদ রাকিব, ধন্যবাদ ইউসুফকে। জি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আজকে আমরা আড্ডার ছলে অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম, বুঝতে পারলাম। এখান থেকে আমরা ভালো কিছু গ্রহণ করব এবং কি সামনের দিকে এগিয়ে যাব। আবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা নিয়মিত এই আয়োজনটি করতে চাই। আমরা ধনবাড়ির যে বড় ভাই আছেন ওনাদের আমরা প্রতিদিন আনার চেষ্টা করব। এই বলে আমি বিদায় নিব। এখন আমরা সবাই জানি করোনা ভাইরাসের প্রকোপে পুরো বিশ্ব এখন থমকে আছে, তার মধ্যে আমরাও ভালো নেই, বাংলাদেশও ভালো নেই। এখন আমাদের দেশের যারা সেবাকর্মী আছেন, ডাক্তার, পুলিশ, প্রশাসন, সবাই প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন এবং কি আক্রান্ত হচ্ছেন, মৃত্যুবরণ করেছেন অনেকেই। তাদের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। এবং কি আমরা নিজেরা সচেতন হলে তাহলে সরকারের পক্ষে এই ভাইরাসকে নির্মূল করা আমাদের জন্য সহজ হবে। সেজন্য আমাদের নিয়ম মেনে, প্রয়োজনের বাইরে না আসা এবং সকল কাজে নিয়ম মেনে করা উচিত। তাহলে আমাদের একমাত্র সম্ভব যে বাংলাদেশকে করোনা মুক্ত রাখতে। আমি এই বলে আজকের লাইভ শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।